ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আর আজকে দারুণ ওয়েদার। আজকে হচ্ছে মানডে, নতুন সপ্তাহ শুরু হচ্ছে। আর আমরা এই সকাল সকাল বেরিয়ে পড়ছি এখন বেড়াতে। আজকে আমাদের পুরো দিন বাইরে বাইরে প্ল্যান, পুরো দিন ঘুরতে যাচ্ছি মোস্ট প্রবাবলি শিটং হয়ে মংপু ঘুরে আবার ফিরে আসবো। বাই ইভিনিং ফিরে আসার মানে প্ল্যান এটাই রয়েছে, প্ল্যান যে 6-7টার মধ্যে আমরা ফিরে আসব। তারপরে আবার রাতের এক জায়গায় ইনভিটেশন রয়েছে মিঠা আমার বাড়িতে। তো ওদিকে পিছনে আস্তে ধীরে সবাই নামছে, আমি নেমে একটু এগিয়ে আসলাম। গাড়িও চলে এসেছে, এই তো এখানেই দাঁড়িয়ে রয়েছে গাড়ি। হ্যাঁ বিন্দুদা, তো এখানে গাড়ির এসে পড়েছে। আর চলো এবার বেরোনো যাক। অনেকটা অ্যাকচুয়ালিতে 7:30টায় বেরোবো বলেছিলাম, 7:45 বেজে একটু পার হয়েই গেছে। একটু এদিকে ওদিকে হয়ে যায়, তবে খুব একটা দেরি হয়নি। ভেরি এক্সাইটেড ফর টুডে। নতুন জায়গায় ভিজিট করব, লেটস গো। এই গাছটা দেখাবো, এই যে গাছটা দেখাই, জবা একদম ভরে রয়েছে, সত্যি প্রতিটা ডালে ভরে আছে। চলো চলো, গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। বাবা কোথায়? কি দেখি তোমার নিউ লুক, নিউ ড্রেস। হ্যাঁ, তুমি আর আমি তো টেক্সাস মার্টের অ্যাডভার্টাইজমেন্ট করছি আজকে। পাহাড়ি রাস্তায় যাবো তো, সুন্দর সুন্দর ভিউজ থাকবে। ট্রাইপডটাও সাথে করে ক্যারি করছি, দেখি যদি একটু রিলস বানাতে পারি। এমনিতে তো রিনি আর আমরা রিলস বানাতে উই আর নট দ্যাট প্রো। চেষ্টা করবো, অনেকদিন ধরে বলেই যাচ্ছি খালি রিলস বানাবো, শর্টস বানাবো, বানিয়ে আর উঠতে পারছি না। যখন বানাতে হয় তখন ভাবি যে না, এখন না, আরেকটু পরে করতে করতে সময়টাই পেরিয়ে যায়। আর আমি অপেক্ষা করছি বাবার, এখনও দেখি নেমে আসছে না। কি হলো ব্যাপার? শুরু হোক আজকের যাত্রা। হ্যাঁ, দুর্গা চলো। আর আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে পিন্টুদা। কোথায় নিয়ে যাবে বলো? আগে প্রথমে শিটং হারিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। হারিয়ে দিল, আমরা হেরেই যেতে চাচ্ছি। হ্যাঁ, খোলা। কাল রাতে বৃষ্টি পড়াতে মনে হয় রাস্তাঘাট বেশ সুন্দর, একদম ভেজা ভেজা হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে সেবক ফরেস্ট। আর সেবক ফরেস্ট পার করে আমরা করোনেশন ব্রিজ হয়ে যাব শিটং। রাস্তাটা দেখতে কি ভালো লাগছে, দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে তুলে ধরা যাবে কিনা জানি না। বাজে এখন সকাল 8টা। আমরা এখন থেমেছি গৌতম হোটেলে। ও সরি, হ্যাঁ 8:30 বাজে, এখন সকাল 8:30। আর আমরা এখন থেমেছি গৌতম হোটেলে ব্রেকফাস্টের জন্য। আমাদের আজকের ফার্স্ট স্টপ, ব্রেকফাস্ট স্টপ হচ্ছে সেবকে। ভীষণ সুন্দর ভিউ। আর ঢুকছি গৌতম হোটেল। এই দোসাইডলি খাবো না, যতক্ষণে আমাদের টেবিল ফাইনাল হয়। এদিকে দেখে মনে হচ্ছে বেশ ভালো ভিউ আছে, চলো দেখি। একদম ওপেন উইন্ডোজ। ও ওকে, দিস ইজ নাথিং বাট জাস্ট এ ফাসাড। ভিউ তেমন কিছু নেই, কিন্তু এই যে পাহাড়টা দারুণ, এটা ডিনাই করা যাবে না। তবে নিচের ভিউটা খুব একটা মনোরম না। নদী আছে ভেবেছিলাম, কিন্তু নদীটা খুব দূরে, ওইখানে নদীটা। আশেপাশে কিছু নেই, সব এখানে মাটিগুলো একদম নষ্ট করে দিয়েছে। এদিকে তো পাথরই ফেলে দিয়েছে। চলো যাওয়া যাবে এখন পরে, কিন্তু এই উপরে পাহাড়গুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, এই সিলভেটটা। যাই হোক, বলো কি কোথায় বসবে? চলো। আমরা অর্ডার করেছি আলু পরোঠার অমলেট, কিন্তু অমলেটটাই আগে দিয়ে গেল। আলু পরোঠাটা আগে দেওয়ার কথা ছিল। আলু পরোঠাটা আগে দিলে না ভালো হয়, তার সাথে সাথে খাওয়া যেত অমলেটটা। আর তার সাথে চা করা হয়েছে। অমলেটটাতে একটু পেঁয়াজ টিয়াজও দেয়নি, একদম প্লেন অমলেট বলেছে, তো প্লেনে একদম প্যালেন করে দিয়েছে। অমলেটের সাথে আমাদের আজকে অর্ডার হয়েছে আলু কা পরাঠা, তার সাথে আছে দই আচার। সবারটা এসে গেল, তোমারটা কই? দই আচার কম্বিনেশনটা তোমারটা কই? ছোলে ভাটুরে তো ওটাই করতে অর্ডার দেওয়া হয়ে গেছে। এত খাবে সকাল সকাল, তোমারই অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু এখনো পুরো দিন বাকি। ব্রেকফাস্ট করে আমাদের যাত্রা শুরু।
এখন আমরা যাব যাত্রা শুরু হচ্ছে না, এটা হচ্ছে অ্যাকচুয়াল যাত্রা শুরু, কারণ খাওয়াটা তো যাত্রার মধ্যে পড়ে না। আর খালি পেটে কিন্তু ঘোরা একদম পসিবল না। এতক্ষণ ধরে প্রচন্ড খিদে পাচ্ছিল যে কি খাবো তাতে করে খাই। তো এখানে গাড়িতে আমরা ইনোভা নিয়েছি। আমরা গাড়িটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু লোকজন আর নেই, আমরা এই কজনই যাচ্ছি। এখানে বাবা আর আমি একদম লাস্টের সিটে, মিডল সিটে মা, দুই মায়েরা বসেছে, আর সামনে হচ্ছে রিমোকে সামনে বসানো হয়েছে দুটো কারণে। এক তো প্রচন্ড জায়গা নেয় গাড়িতে পেছনে বসলে, সেকেন্ড হচ্ছে ও সামনে বসলে ভালো ভালো করে ভিডিও করতে করতে যাবে, সেটা ওর দায়িত্ব। এবার আমাদের গাইড। আচ্ছা, তুমি রাস্তাঘাট আমি চিনি, আজকে ড্রাইভার আছে, তুমি চালাচ্ছ না গাড়ি। আর এখন এই পার করছি আমরা সেবকেশ্বরী মন্দির। এই মন্দিরে অনেক আগে আসা আমাদের 2018-তে, তারপরে আর আসাই হয়নি। আসবো করে। হ্যাঁ, যখন আমরা প্রথম শিলিগুড়ি আসি 2018-তে রিমিদের বাড়িতে, সবাই মেজমা, মা, স্বপন আঙ্কেল, আন্টি আর দাদু এসেছিল। তখন আমরা সবাই এসে বিকালবেলা, যেদিন এসে পৌঁছেছি সেই দিন বিকালবেলায় আমরা প্রথমে সেবকেশ্বরী মন্দিরে এসেছিলাম, তারপরের দিন আমরা গেছিলাম রিমিদের বাড়িতে। তো সেই মেমোরিটাই রয়ে গেছে। হ্যাঁ, রাতে পড়েছে মনে হয় এগুলো সব। বৃষ্টির দিনে বেঁচে বাঁচিয়ে কোনো রকম ঘুরে আসতে পারলেই ভালো। আমরা কি একটা চিপা রাস্তা দিয়ে উঠছি, আর আমাদের আগের গাড়িটার মধ্যেই লেখা আছে হামড়ো সিটং। সত্যি একটা গাড়ি নামতে পারবে এখান থেকে। এই রাস্তাটা প্রচন্ড খারাপ, আর এই পাশে হচ্ছে একদিকে খাদ, একদিকে পাহাড়, আবার কখনো খাদটা চলে যাচ্ছে এদিকে পাহাড়। এইভাবে উঠতে উঠতে আমরা অনেকটা উপরে চলে এসেছি। সবাই এখানেই নেমে গেছে, এখনো সিটং পৌঁছায়ও নি। আর রিমো দেখো পিছনে গাছ চুরি করা শুরু করেছে। চুরি হয়। আর এদিকে আরেকজন মা মনে হয় ওনার মধ্যে লুকিয়ে নেবে নাকি গাছগুলো আগের বারের মতো। এটা মায়ের নতুন ফোনে ভিডিও হচ্ছে, চেষ্টা করছি। না, রাস্তাটা জায়গাটা খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। কিন্তু আমার একটাও ফটো তুলে দিলে না তুমি। জায়গা জায়গা থামানো। এখানে রেখে দাও দেখাচ্ছে। না, এটাকে বাঁধবো, নাহলে মাটি পড়ে যাবে। এই স্নেক প্ল্যান্টটাকে এমন টান দিয়েছে কি গাছটা পুরো অবস্থা খারাপ। বসিয়ে দাও এটাকে, যাতে কিছু না হয়, ঠিকঠাক থাকবে। রুট ছেড়ে নি। কি সুন্দর, খুব সুন্দর, ছোট পাতলা পাতলা বাঁশ গাছ। আসছি, দাঁড়াও, একটু সৌন্দর্যটা দেখি, উপভোগ করি। এটা ওয়েদারটা আমাদের পুরো সাথ দিচ্ছে আজকে। কি সুন্দর, আকাশ একদম পরিষ্কার। এই যে ম্যাডাম, চলুন, বাকিরা সবাই অধৈর্য হয়ে পড়ছে। আবার অনওয়ার্ডস টু সিটং। এবার কি সরু রাস্তা দিয়ে যেতেও যত সুন্দর লাগছে, উপরের ভিউটা কতটা মনের মধ্যে একটা দুঃখ করছে আমার, এত সরু রাস্তার মধ্যে। এই ভিউগুলোর জন্যই তো পাহাড়ে আসা, এবার রিনি আমাকে আবার কথা বলবে যে এই জন্য তো আমি বলি পাহাড়ে যেতে, বলে ফেলো। পাহাড়েই আছি, আর বলবো না। এবার বিচে যাবে না আমার সাথে? বিচ একবার পাহাড়, একবার বিচ, একবার এই জায়গাটা খুব কি সুন্দর। এই জায়গাটা, এই ভিউটা এত সুন্দর। এখানে গাড়িটা দাঁড় করানো হয়েছে, কিন্তু নিচে দেখো গাড়ির পাশে ঠিক এইটুকু স্পেস। আমরা আর নামছি না, রিমোই নেমেছে। না, আমি ভিডিও করি। চলো এইবার তোমাদেরকে, আমি তো নেমেছি, তো আমি তোমাদেরকে একটা ভিউ দেখাই। লেটস ডু দিস। হাউ বিউটিফুল ইজ দিস। পুরোটা মেঘে ঢাকা, দারুণ জায়গাটা, কি দারুণ লাগছে। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাই, আর উপরে গিয়ে কি করব।
এটা আমরা এসছি শিটংয়ের ভিউ পয়েন্ট। এখানে একটা টিকিট কাউন্টার আছে, রিমো এখন টিকিট কাটবে। আর এই রাস্তা জাস্ট তোমরা দেখো, মেঘ পুরো নেমে এসছে রাস্তার উপরে। তোমরা হয়তো এই জায়গাটা ক্লিন দেখছো, কিন্তু আমরা যখন এই পাশ দিয়ে আসছিলাম তখন কিন্তু এই রাস্তাটাও পুরো ঢাকা ছিল। ওই দেখো আরেকটা গাড়ি আসছে। মনে হচ্ছে আমরা একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না এদিকে। কি সুন্দর এদিকটা। এটা কিন্তু হেজি না, এটা একদম মেঘের মধ্যে। এখানে ঢোকার জন্য আমরা শিটংয়ের এখান থেকে একটা টিকিট নিতে হলো। 50 রুপিস টিকিট নিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আহালদারা ভিউ পয়েন্ট। মোমো খাবে? হ্যাঁ, এখানে একদম ঝাল ঝাল মোমো না, ঝাল ঝাল চাটনি দিয়ে মোমো, লাল লাল চাটনি। ও কিন্তু চিকেন মোমো হতে হবে। হিল ভিউ দেখো, এটা হোমস্টে। বা এখানে হোমস্টে গুলো তো সুন্দর, দেখো কি সুন্দর সুন্দর হোমস্টে গুলো রয়েছে। আচ্ছা, এখানে উঠতে হবে উপরে না? আহালদারা ভিউ পয়েন্ট পার্কিং সেলফু খাসমহল কিছু লেখা আছে এখানে পার্কিং। তারপরে একটু আমাদের হেঁটে ট্রেকিং করে যেতে হবে। মোমো মোমো গরম গরম মোমো। চিকেন পাওয়া যাবে তো? নেই তো কাট কে খাएंगे। তো চলো এবার একটু ট্রেকিং করা যাক। সব ওয়াই ওয়াই, এগ এন্ড ভেজ। আর তুমি পোর্কের আশা করছিলে? এখানে আছে দেখো, এই যে চিকেন মোমো। আচ্ছা আছে, চিকেন তো পাবো অ্যাটলিস্ট। চলো। এটা হচ্ছে আহালধারা ভিউ পয়েন্ট, যেটা জাস্ট কার পার্কিং এর একটু ওপরে, আই থিঙ্ক খুব বেশি 300 মিটার ওপরে। আর এখানে ছোট ছোট হোমস্টে গুলো রয়েছে। এটার নাম হচ্ছে আহালধারা ভিউ পয়েন্ট হোমস্টে। 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। এখানে থাকার মজাটাই আলাদা। আমি ভাবছি রাতে অবস্থাটা কি হবে এখানে থাকলে। তো ভিড় আছে ভালো। আমরা মানডে ভেবেছিলাম বেশ ফাঁকা ফাঁকা থাকবে, ভালোই ভিড় আছে কিন্তু। কোথায়? উপরে আরো ভিউ পয়েন্ট আছে। এটাই তো কি দারুণ লাগছে। ওই হোমস্টেটা যদি থাকতে পারতাম। দেখাচ্ছি তোমাদের কোন হোমস্টের কথা বলছি। দেখো এখানে কি সুন্দর এই জায়গাটা, উপর থেকে দেখতেই একদম সিনিক লাগছে। এখানে পুরো চা বাগান, পিছনে পাহাড় টাহাড় তো কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। পেছনে পাহাড় পুরো সাদা হয়ে রয়েছে। তো তোলো, আমি কি করব? বাবা কোথায় আমি জানি না। বাবা ঠিক উঠে আসবে, ওই রাস্তা গাড়ির কাছে গিয়ে দাঁড়ায় থাকবে। মা তুমি একা একা কোন দিকে ট্রেকিং এ যাও? হ্যাঁ, এক্সপ্লোরার হয়ে গেছে, ডোরা দি এক্সপ্লোরার। নেমো না বেশি, কি হবে তারপরে উঠতে পারবে না, উঠতে পারবে না। চা পাতা গাছই তো বাবা। বাবা তুমি টি বোর্ডে কাজ করতে, চা পাতা দেখতে ভুলে গেছে এখন। আর মা ওদিকে চলেই যাচ্ছে দেখি। এটুকু বলতে পারি ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। একদম পিছনে পিছনে পুরোটা মেঘে ঢাকা। মা এখানে আমাদের ফটো তুলছে। তোলো, এরকম করে তোলো। আমরা ব্লগ করতে করতে ফটো তুলছি। কি তো থাক। এই জায়গাটাতে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। এখানে আরেকটা দেখলাম সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, পেছনে আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে। তো মোটামুটি এইটুকু একটা ভ্যালির মধ্যে অনেকগুলো হোমস্টে আছে কিন্তু। আর এখানে থাকাটা যে কতটা মধুর হবে এগুলো জাস্ট দেখেই বোঝা যাচ্ছে। আমরা তো এখানে থাকছি না, নেক্সট টাইম চেষ্টা করব কখন আসলে এইসব জায়গায় একটু স্টে করার। এক নাইট থাকলেও খুব ভালো লাগবে। এইটা হলো কমলা লেবুর গাছ, কিন্তু গাছের অবস্থা ভালো নেই না, ফলটাও ভালো হয় না। আরো প্রচুর কমলা লেবু গাছ আছে এখানে। এগুলো বড় বড় কমলা লেবু গাছ, আরো নিচে প্রচুর কমলা লেবু গাছ আছে। আমাদেরকে ড্রাইভার মানে পিন্টু দা বললো আর কি। এখানে তো শিটং এর নাকি কমলা লেবুর জন্যই ফেমাস। এখানে সবাই কমলা লেবু তুলতে আসে, কিন্তু এখন তো অফ সিজন, তো অফ সিজনে কিছুই পাবো না। এই পাহাড়ের চিপা চিপা দিয়ে যাচ্ছি, একটা খুব সুন্দর জায়গা পেলাম। চলো, কি বলে দেখার নেই, দেখো কত কিছু আছে দেখার। যদিও মেঘই ঢেকে যাচ্ছে, একদম সবটাই ঢেকে পড়ছে। আরেকজন এই যে, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। আর এখানে এখন একটু তো খাওয়া দাওয়া করতেই হবে, এবং ফাস্ট ফুড গন্ধে গন্ধে টেনে এসে পড়েছি আমরা।
এখানে বানানো হচ্ছে মোমো, আর একদম গরম গরম মোমো, এই ভিউ, দারুণ ব্যাপার। আজকে ওয়েদারটা একদম সুন্দর সাথ দিচ্ছে বলো, মানে না সেই বৃষ্টি পড়ুক কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম ওয়েদারে মোমো খেতে, গরম গরম মোমো ঝাল ঝাল ইয়ে দিয়ে চাটনি দিয়ে, ও দারুণ লাগবে। চলে এসেছে একদম গরম গরম মোমো, উনি বললেন এক্ষুনি নামিয়েছেন। না কি ওটা গরম থাকেই, গরম না হলে ভালো লাগবে না খেতে। বলো দেখো গরম একটু ফাটিয়ে দাও, না হলে এটা গরম হয়েই থাকবে। বাবার চুলেও পোকা। মোমোটা কিন্তু ভালো না, গরম। চাটনিটা জাস্ট দুর্দান্ত খেতে। এই চাটনি কিন্তু আমরা ব্যাঙ্গালোরে পাই না, মানে ওখানে বানায় ঝাল হয় না, এত ঝাল খেলে ওখানে লোকজন গালি দিয়ে চলে যায়। আর প্লেট নেবো নাকি? হ্যাঁ অর্ডার দি। মা খাও খাও, গরম গরম আর দুপুরে খেতে হবে না। ভালো না বাবা? মোমোটা কি অপূর্ব খেতে, জাস্ট প্লেটটা নামতে নামতেই ফাঁকা হয়ে যাচ্ছে। তিন প্লেট এই যে নিচে আরেকটা আছে, 3 প্লেট খাওয়া হয়েছে আমাদের, এত টেস্টি মোমোটা। আরেকটা নিবি? না না আর খাবো না, এবার বেশি হয়ে যাবে। নামতে নামতে আবার এই রিসোর্টগুলোর পাশেই চলে আসলাম। জায়গাটার নাম আহালধারা, এটা একটা ফার্স্ট ভিউ, আজকে এটা 3rd ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি। এটা যেমন আর ভিউ পয়েন্ট ওগুলো হচ্ছিল মানে অন দ্য ওয়েতে থেমে থেমে আসা, আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট আজকে, প্রপার একটা জায়গা আমরা যেখানে মানে আমাদের ডেস্টিনেশন ভিউ পয়েন্ট আর কি। তোমরা এদিকে আসলে কিন্তু মিস করো না, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদেরও। নেক্সট আমাদের, আর এখন পুরো মেঘ নেমে এসেছে, আমাদের গায়ে ছিটা ছিটা পড়ছে, হালকা হালকা ভিজে ভিজে যাচ্ছে, ওটা ভীষণ ভালো লাগছে। চলেন যাই। এই অন্ধকারের মধ্যে দিয়ে তো চলাটা মজা, না কোনো মজা নেই। হ্যাঁ কি দারুণ, হ্যাঁ একদম পুরো মেঘ হয়ে রয়েছে। এখানের মধ্যে বেসিক্যালি দুটো টাইম জোন ধরছে, নেপালের টাইম জোনও ধরছে যেটা 30 মিনিট এগিয়ে। মোমো খেয়ে আবার সবার খিদা পেয়ে গেল, কেক পার্টি চলছে, সবাই তো খাচ্ছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ সবাইকে বললাম কেক খাচ্ছে, আমিও নিয়ে নিলাম একটা। আর এখানে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, হেভি, একদম পাহাড়ের বৃষ্টির উপভোগ করছি। ঝর্ণা যে কি ভালো লাগে, যদিও কাঁপতে কাঁপতে উঠিয়েছি। এটা কি ব্রিজ? ধোবিঘাট। ওয়াও কি সুন্দর ব্রিজটা, দারুণ দেখতে ব্রিজটা। ও আচ্ছা এদিকে ঝর্ণা, নামা যাবে? হ্যাঁ এখানে গাড়ি থেকে নামলাম আমরা ব্রিজটার জাস্ট পাশে, খুব সুন্দর ভিউটা দেখে, কিন্তু হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়ছে। এবার বৃষ্টি না সেই মেঘটাই গায়ের মধ্যে ভিজে ভিজে নামছে, ঠিক ধরতে পারছি না। সাবধানে, রাস্তাটার যা অবস্থা আমার বেশ ভয়ই লাগছে। দেখো ব্লক করতে করতে কোথায় চলে যাচ্ছে, আর না বৃষ্টিটা জোরে নামতে শুরু করে দিয়েছে অলরেডি, বুঝতে পারছি না। চলো খুব জোরে নামছে, না না নেমে চলে এসেছি একদম এই নদীর কাছে, কি ভালো লাগছে। খালি বৃষ্টিটার জন্য একটু মনে হচ্ছে যে কেন এখন বৃষ্টিটা পড়ছে, কিন্তু জলের স্রোত আহা হা কি ভালো যে লাগছে বলতে পারবো না। আসো আসো, কিচ্ছু হবে না। বৃষ্টি পড়ছে দেখে কেউ নামতেই চাইছে না, এই সৌন্দর্যটা বুঝতেই পারছে না। এদিক থেকে সুন্দর একদম ঝরঝর করে ঝর্ণা নামছে। চলো দেখি আমরা যতটুকু দেখাতে পারি, দেখতে পারি। আমি যা দেখতে পারবো তোমাদেরকে এইটুকুই দেখাতে পারবো। দেখো এখানে বেশ সুন্দর গভীর জলটা, ইস যদি এখানে নামতে পারতাম। আজকেই যে কেন বৃষ্টিটা পড়ার ছিল। জল দেখে একজন পাগল হয়ে গিয়ে একদম সোজা জলের কাছে, তাড়াতাড়ি এসো। আমি ওই দূরটাতে দাঁড়িয়েছিলাম, রিমোকে দেখে আর কন্ট্রোল না করতে পেরে দেখো চলে এসেছি ওর কাছে। সত্যি এই জায়গাটা এত বিউটিফুল, তোমরা দেখেই বুঝতে পারছো। জলের আওয়াজটাও শোনা যাচ্ছে, আর পিছনে উপরে জাস্ট ব্রিজটা, খুব ভালো লাগছে। আর যাবে না, চলে এসো চলে এসো। ঠিক আছে ঠিক আছে, আর যাবে না। অল্প অল্প করতে করতে আমি কতটা চলে এসেছি দেখো, একদম জলের কাছে। কি সুন্দর জল ঝরঝর করে বয়ে যাচ্ছে। তবে শুধু ঝর্ণা দেখলে কি হবে, উপরে কি সুন্দর ভিউ, এখানে ব্রিজ, আর এই যে পাহাড়ের ভিউটা দেখো একবার, পুরোটা মেঘে ঢাকা।
বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি, কিন্তু ধীরে ধীরে, খুব একটা না, দেখলেই বুঝতে পারছো। তবে এই জিনিসটা আমার খিদে ভালো লাগে, আমি জল ছেড়ে যেতেই চাইছি না এখন। ইচ্ছা তো মোটেও করছে না এখান থেকে যাওয়ার, এত সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টিটা এখন জোরে নেমে গেছে বেশ। এই যে দেখো, দেখলে বুঝতে পারবে গেঞ্জিটা বেশ ভালো জোরে পড়া শুরু হয়েছে। এবার চলো যাই। মা তো আধা রাস্তায় এতখানি এসে তারপরেও চলে গেল, আর একটু সময় দাঁড়ালেই হয়ে যেত, কেন যে চলে গেল। আর আরেক মা বাবা তো নামেই নাই, গাড়িতেই বসে আছে, নামেই না নাকি। চলো, আসতে পারবে না? এবার সত্যি একটু জোরে হয়ে গেছে বেশি, যাওয়া যাক। রাস্তাটা কিন্তু খুবই একদম একটা পাথরওয়ালা ভাঙা ভুঙা রাস্তা, একদম পরিষ্কার রাস্তা দেখতে পাবে না। তবে ওই আর কি, মানুষে হাঁটা যাওয়া করতে করতে রাস্তা হয়ে গেছে এখানে একটা। চুলটুল বসে গেছে পুরো, ভালো একটু চুলটুল সেট করে এসেছিলাম, কি যে হলো একদম জয়। হ্যাঁ হ্যাঁ, সব কেমন হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও আমাদের বেরোতেই হলো। বৃষ্টিটা খুব জলদি, মানে খুব জলদি জোরে হয়ে গেল। যাই হোক, কিন্তু খুব ভালো লাগলো জায়গাটাতে। আর একটু সময় যদি দাঁড়ানো যেত খুবই ভালো হতো, কিন্তু এখন আমরা এখান থেকে মংপুর দিকে এগিয়ে যাচ্ছি। যেতে তো হবেই, আরও আমাদের ডেস্টিনেশন রয়েছে, ওখানে দাঁড়িয়ে থাকলেও হতো না। কিন্তু হ্যাঁ, এই যে ভিজে গেছি ভালোই। ফটো, এটা মানে সিনিক ভিউ এগুলো। এই বাবা, ঘুরিয়েই গেলাম আমরা, কিন্তু যতটুকু দেখাতে পারলাম আর কি। হ্যাঁ না, মাত্র এসে পৌঁছলাম রবীন্দ্র ভবন মংপু। আর এই পাশে এই ট্রি হাউসটা, আমাদেরকে জয়দা বলেছিল লাস্ট টাইম এই ট্রি হাউসটা তৈরি হচ্ছে, এখন এটা পুরো তৈরি হয়ে গেছে, জয়দা এই ভিডিওতে দেখতে পাবে। আর এই হচ্ছে গেটটা, অনেক দিনের অপেক্ষা, মারা একেবারেই আসেনি কখনো, মায়েরা প্রথমবার মংপু। চলো এসো। আমার তো এদিকে সব জায়গায় প্রথমবার, তোমার তো প্রথমবারই, শ্বশুর বাড়ি এসেছি দ্বিতীয়বার, না মাদেরও ফার্স্ট টাইম। রবীন্দ্র ভবন মংপু, কিছু লেখা আছে নাকি এখানে? কিছু টেন্ডার ফেন্ডারের ডিটেলস দেওয়া আছে, থাক এগুলো দিয়ে কাজ নেই। কি আছে, এত হাসছো কেন তুমি? কি দেখে আসছো এত? আচ্ছা, কিছু বলবে নাকি? সিকিউরিটি আছে যে কিনা নেপালি হয়, আর রবীন্দ্রনাথের গান গেয়ে গিয়ে পুরো দেখায়। আচ্ছা, কিছু চলছে মনে হচ্ছে ভিতরে, কালচারাল সামথিং। এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বেসিক্যালি। ফটো তুলো ওখানে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে। বাড়িটা তো মনে হয় ভেতরে, ওই দূরে যেতে হবে অতটাখানি হেঁটে। এখানে একটা স্কুলের কোনো প্রোগ্রাম হচ্ছে যেটুকু বুঝতে পারছি। এখানে টিকিট কাউন্টার লেখা, কিসের টিকিট সেটা দেখে বলতে হবে, বাট এটা হচ্ছে ভেতরে। খুব সুন্দর জায়গাটা আর খুব পিসফুল। এই পাশে দিয়ে ঢুকেছি আমরা, এখানে রয়েছে একটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে 25 টাকা করে টিকিট কিনে আমরা এখন ঢুকছি রবীন্দ্র মিউজিয়ামে। এটা বেসিক্যালি ওনার বাড়ি, এখানে এসে নাকি উনি লেখা মানে লিখতেন, কবিতা রচনা করতেন। আর এখানে বেসিক্যালি সবার হাতে হাতে একটা টিকিট করে দিতে বললো, জানি না, মানে আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে সবাই এক একটা টিকিট হাতে ক্যারি করবেন। তো এদিক দিয়ে ভিতর দিয়ে চলো যাওয়া যাক। বেশ সুন্দর গার্ডেনটা মেনটেন করেছে, তবে একটু ভিড়ও আছে দেখছি আজকে। এই জাস্ট বাড়ির ভেতরে এন্ট্রি নিলাম, তবে কিন্তু ভেতরে নাকি ভিডিও করা অ্যালাউড নেই। এইটুকুর মধ্যেই যা কিছু ফটোগ্রাফি এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড লেখাও আছে, আর উনি আমাদেরকে বলেও দিলেন। এই রবীন্দ্র ভবন মিউজিয়ামের এখানে হিস্ট্রিটা দেওয়া রয়েছে। এই বাড়িতে রবীন্দ্রনাথ 4 বার এসে থেকেছিলেন, কবে কবে এসেছে এইগুলো ডেটসগুলো এখানে মেনশন করা রয়েছে। 1938, 1939, 39 দুবার এসেছে, আর লাস্ট 1940-তে এখানে তখন ওনার জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল, যখন উনি ওনার এই কবিতার সংগ্রহণ জন্মদিনে লিখেছিলেন। তো এখানে বসে নাকি সবাই গান করে, নাচ করে। তুমি তো গানও শিখেছো, নাচও শিখেছো, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র সঙ্গীত দুটো শিখেছো, কিছু তো করো। হ্যাঁ, ওনাকে একটু শ্রদ্ধাঞ্জলি তো যাও। বাস বেরিয়ে গেল। বাইরের থেকে একবার তোমাদের বাড়িটা দেখিয়ে দিই। খুব সুন্দর আর্কিটেকচারে বাড়িটা বানানো,
খুব ভালো লাগলো। এই সাইডে রয়েছে স্টাডিটা, ভেতর থেকে যদিও ভিডিও করা অ্যালাউড ছিল না, সেই কারণে এদিকেই বেরিয়ে এসে তোমাদের বলছি। কোপো ফুল, আসামের স্টেট ফ্লাওয়ার কোপো ফুল। এটা ইংলিশে এটাকে ফক্সটেল অর্কিড বলে। কি দারুণ লাগছে, অনেক দিন বাদে কোপো ফুল দেখতে পেলাম। মানে বৈশাখ মাসে আমাদের তো আসাম যাওয়া হয় না, তাই এখন কোপো ফুল দেখা যায় না। আর এটা বৈশাখও না, কিন্তু এই সময় কোপো ফুল মানে কি ভালো লাগছে। দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। গার্ডেনটাতে আমরা এত মুগ্ধ হয়ে গেছি, আমি আর মা তো গান করে ফেলছি, এই মা আবার নাচ করে ফেলছে, আর তুমি এখানে ফটোগ্রাফি করেছে। এই ফুলটা অপূর্ব দেখতে, এটা না বাড়ির ভেতর থেকে দেখতে পেলাম। কি ফুল জানি না, এটা কি গাছ বলতে পারবো না, কিন্তু গাছে বিশাল বিশাল ফুল ফুটে আছে এত দূরে দূরে, আর কি বড় বড়, দূর থেকে মনে হচ্ছে পাতা। গাছটা বিশাল বড়, আর এগুলো হচ্ছে ফুল। এখানে কোনো স্টুডেন্টসের কিছু একটা ইভেন্ট চলছে মনে হচ্ছে, কোনো স্কুল থেকে, প্রচুর স্কুলের বাচ্চা কাচ্চা আছে। মিউজিয়ামের ভিতরে দেখলাম না ওদেরকে, এখানের মধ্যেই হচ্ছে, এই যে সেলিব্রেশন চলছে কিছু, অ্যানুয়াল ডে হতে পারে। কিন্তু এদিকটা বেশ ভালোই লাগলো, আর ফুলগুলো খুব সুন্দর সুন্দর। আমি অনেকগুলো ফুলের ফটোস নিলাম, বেশ সুন্দর সুন্দর আনকমন ফ্লাওয়ার্স আছে। হ্যাঁ, তো কি করবো, তোমার ফটো নেবো? সবাইকে টায়ার্ড, আরো অনেক অনেক ঘোরা যাবে। আর কোথায় যাবো এখন আমরা? এবার দেখতে হবে পিন্টুদা কি বলে। হ্যাঁ, খুব গরম লাগছে অ্যাকচুয়ালি। আমার না একটু সময় চোখ লেগে গেছিল হঠাৎ করে, আর এখন এসছি আমরা লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লীলামানি ফ্যামিলি রেস্টুরেন্ট। জানি না কি পাবো। এখানে গরম আছে, এখানে গরম আছে, বেশ গরম আছে। আর ওপরটাতে সুন্দর ওয়েদার পেতে পেতে এসে এখন এই জায়গাটা বেশ গরমই লাগছে। তো এখানে ভিড়ও আছে, এখন বেজে গেছে অলমোস্ট 2টো ঘুরি। আমাদের কিন্তু যা প্ল্যানের ভিউ পয়েন্টগুলো ছিল সেগুলো হয়ে গেছে, তাও দাদাকে বললাম যে আরও কিছু ঘোরাও, অনেক তাড়াতাড়ি ঘুরে ফেলেছি আমরা। এসে পড়েছে বাবাদের খাওয়ার। এখানে বাবা অর্ডার করেছে হলো একটা মাটন থালি। অ্যাকচুয়ালি দুই মা আর বাবা তিনজনই অর্ডার করেছে মাটন থালি, আর ইনি খাচ্ছে হলো সেম ওল্ড বোরিং চিকেন নুডলস। আর আমারটা আসছে এখন, দিস ইজ মাই স্পেশাল নেপালি থালি। বা এটার মধ্যে অনেক কিছু আছে, 9 রকমের তরকারি। এটাতে আছে ডাল, ডালটা কিসের ডাল বুঝতে পারছি না, একটু অন্যরকম। এখানে কুদরি রয়েছে, বিনসের একটা কিছু তরকারি দেখতে পাচ্ছি না, এটা পুঁই শাকের চচ্চড়ি। এখানে এটা আলু বা কিছু একটা হবে, এটা খেয়ে বলতে হবে। এটা একটা লাল লাল আলুর তরকারি মনে হচ্ছে। এখানে একটা দই দিয়ে কিছু মূলো টুলো দেওয়া। এখানে আর একটা তরকারি রয়েছে, আর এটার চাটনি। তো এবার মাটনটা ওয়েট করছি। এই তো মাটন এসে পড়েছে। ও খাবে না? কেমন মা খেতে? ভালো। আর এই যে আমার মাটন, আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে কাঁসার থালাতে কি ভালো সাজিয়ে দিয়েছে। মাটন খেয়ে অভ্রের কথা মনে পড়ে গেল, নেপালি কাটা মাটন খেয়ে ভাইয়ের কথা মনে পড়ে গেল, আর চর্বিগুলো খেতে খেতে রিয়ার কথা মনে পড়ে গেল। আর সবকটা মনে করে করে তুমি খেয়ে নিতে। ওদের সবার নামে এক একটা পিস খেয়েছি। খুব ভালো জায়গা থামিয়েছিলে, দারুণ খেয়েছি থালিটা। লীলামানি ফ্যামিলি রেস্টুরেন্ট, যদি এদিকে আসো একবার ট্রাই করে দেখো নেপালি থালিটা। আর এদিকে তো ভিউটা তো সাধারণ, অবভিয়াসলি এটাতে মানে এটাতে নো ওয়ার্ডস। চলো এবার
এখন আমরা যাব আরেকটা জায়গায়, এটা এখন অ্যাড করা হলো আমাদের লিস্টে, চলা হোক। ট্রাফিক লেগেছে কিসের? বাগড়াকোট। এত ভালো খাওয়া দাওয়ার পর ঘুম পায় জানি, বুঝি, সেটা বুঝতে পারি আমি। তার উপরে আজকে রিনি রেকর্ড করেছে গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমায়নি, তো এখন চোখ লাগাটা স্বাভাবিক। একটু সময় না ঘুমালে আর হবেই না গাড়ির মধ্যে, নালে ট্রিপটা ইনকমপ্লিট হয়ে যেত। না, এবার আমরা পাহাড় ছেড়ে নিচে চলে এসেছি, সামনে ট্রেনের সাথে রেস চলছে এবার। বাই বাই। বাস পিন্টু তো একদম মজাতে রেস মারছে এখন। সিকিম মহানন্দা এক্সপ্রেস। আর চলে আসলাম, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এই ব্যারেজের উল্টো দিকে একদম শেষ মুখে হচ্ছে হলো গাজলডোবা, যেটা আমার খুবই পছন্দের জায়গা। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ, চলে আসলাম আমার পছন্দের ফেভারিট জায়গায়। শিলিগুড়ি আসলে আমার ফেভারিট জায়গা হচ্ছে এটা, গাজলডোবা। ইয়েস, গাজলডোবা। কেউ কেউ বলে গজলডোবা, কেউ কেউ বলে গাজলডোবা। কে বলে গজলডোবা? এখানে বলে সবাই গজল। মাগই নামবে না। এই কি গাড়িতে বসে থাকবে? হ্যাঁ চলো, তুমি চলো। যাও তো, নিয়ে আসো তো। আমি যাই, আমি গেলে আসবে, তুমি গেলে আসবে না। চলো। মাকে টেনে টুনে ধরে ধরে নিয়ে আসলো। মা নামতেই চাইছিল না, গাড়ি থেকে টেনে ধরে নিয়ে আসলো। কি অবস্থা! ধরে নিয়ে এসছে তোমাকে আমার। ঢুকেই আমরা ডাঁটা শাক আর এত সবজি টবজি দেখে অলরেডি ডাঁটা শাক আর লেবু কিনে নেওয়া হয়েছে এখান থেকে। ডাঁটা শাকটা হাতে নিয়ে নিই, এবার রেখে যাচ্ছি এখানে, ফেরার পথে এখান থেকে নিয়ে নেব। আর এখানে মাছের বাজার রয়েছে একটা, উফ, বরলি মাছ, এই যে একদম পরিষ্কার বরলি মাছ। অভ্র, তুমি তো যদিও মাছ খাও না, কিন্তু আমি জানি তো তোমার দেখে লোভ হবে। এখানে ছোটো ছোটো মাছ রয়েছে, আর এখানে রয়েছে শামুক। হ্যাঁ, খাবে? গুগলি। আর ওখানে লতি দেখে লোভ হচ্ছে আমার। এটা যদি আমি ব্যাঙ্গালোর যেতাম, কালকে যদি আমার ব্যাঙ্গালোর যাওয়ার থাকতো, আমি লতি নিয়ে চলে যেতাম। লতি কোথায় নিলে? এই তুমি লতি বানাতে পারবে? পারবে লতি বানাতে? শিখো না। ওমা, লতি বানানো শিখিয়ে দেবে তো? না, কোনোদিনও বানিয়েছে নাকি? আর সবজি টবজি বাদ দাও, এখানের মধ্যে সবজি ছাড়াও কত কিছু আছে। চিংড়ি চিংড়ি চিংড়ি, মাছ মাছ মাছ। এটা খেতেই তো এসেছি আমি। চারদিকে খালি এই দোকান, আমি আর কি আটকাবো, অন্যেরাই আটকে যাচ্ছে। এটা চিংড়ি না? এটা কি চিংড়ি? এটা বাগদা চিংড়ি বলে। আচ্ছা, বাগদা। এটা তো মোচা। আচ্ছা, না পাতা, কোন একটা পাতা। এখানে কুচো চিংড়ি রয়েছে, আবার এখানে চিংড়ির পকোড়া আছে। বরলি খাবে মা? বরলি মাছের ভাজা। বরলি তো খেয়েছি, বরলি খাবো না। বরলি কোথায় খেলে? তুমি তো চিংড়ি খাবে। এটা খাবো, এটা চিংড়ি মাছের। তুমি খাবে? খাবে? আর লাটাগুড়িতে পেলে না তো মিষ্টি। চলো, আমি তোমাকে খাওয়াবো মিষ্টি। কেন? ভাই ঘরে যাবো, ও আর পারছে না একা একা থাকতে, হয়ে গেছে ভাই একা একা থাকা। গাজলডোবায় আসলে এটা আমাদের ফেভারিট আইটেম থাকে। এটা লাস্ট টাইমও খেয়েছিলাম, বাঁধাকপি ভর্তা, সবই খাই, চিংড়ি, তার সাথে চিংড়ি ভাজাও নেওয়া হয়েছে, বাট চিংড়িগুলো আজকে একটু পুড়িয়ে দিয়েছে। ওটা চেঞ্জ করতে বলেছে, ওরা চেঞ্জ করতে বলা হয়েছে। আর এটা তো খুব ভালো হয় খেতে। ওটা যদি খাইতে পারেন তো খান, নাহলে যেগুলো একটু কম ভাজা। না, এটা খাওয়া যাচ্ছে না, নিয়ে যান।
না ওটা চলবে। ভরপুর চিংড়ি। অভ্র, দিস ইজ ফর ইউ। কি ভালো, কি ভালো। এবারও মিস করলে। আমরা যতবার শিলিগুড়ি আসবো তাতা আসবে না ততবারই মিস করবে বলো। যাচ্ছি ঘরেই তো যাব। ঘরে যাওয়ার পর তারপরে ফ্রেশ হয়ে আবার বেরোনোর রয়েছে। আমাদের আজকের পর্ব শেষ আর হচ্ছে না, আমাদের এরপরে যাওয়ার আছে আরেক জায়গায়। আজকে আবার ডিনার ইনভিটেশন আছে, সেটাও যেতে হবে, সেটাও রক্ষা করতে হবে। খেতে খেতে এই যে আদর, এই যে ফেটে বেরোচ্ছে আদর, আদর ফেটে ফেটে বেরোচ্ছে এখন। উফ, কিন্তু থালিটা আজকে যা কি ভালো ছিল, আমার এখন হঠাৎ করে থালির টেস্টটা মুখে এসে পড়লো। চলো যাই। জামাই ষষ্ঠী চলছে, এক এক দিন এক একটা বাড়িতে, এক সপ্তাহ ধরে জামাই ষষ্ঠী। তোমার বিয়ের আগে যেরকম আমার আইবুড়ো ভাত চলেছে, এবার আমার আগের থেকে জামাই ষষ্ঠী চলছে প্রতিটা বাড়িতে। আগে ছোট ছোট জামাই ষষ্ঠী সবার বাড়ি বাড়ি গিয়ে। তো এখানে আমরা খেলাম, তোমরা এখানে এসে খেতে পারো। এনিওয়েজ এখানে প্রচুর দোকান আছে, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেখানে এসেও খেতে পারো। বাট গাজলডোবা ভিজিট কিন্তু মাস্ট। আমি দেখি অনেকেই তোমরা বাইরে থেকে ঘুরতে আসো নর্থ বেঙ্গলে, আর শিলিগুড়িটাকে বেস করে ঘোরো, একটা ইভিনিং অ্যাটলিস্ট গাজলডোবা এসো। তোমাদের 1 ঘন্টা কাটিও বাস, জাস্ট 1 ঘন্টার জন্য এসো, তোমরা রিগ্রেট করবে না। আমি তোমাদেরকে অনেকক্ষণ ধরেই বলছিলাম একটা গল্প আছে, তো তোমাদেরকে গল্পটা বলছি। ফোনটা আমার কাছে তো না, তোমার হাত ব্যথা হয়ে যাবে। সো গল্পটা হচ্ছে যে প্রথম যখন আমরা শিলিগুড়ি আসি 2018-তে, মানে রিনিদের বাড়িতে মেয়ে দেখতে আসা হচ্ছে, তো তখন মোমান্টি, যেরকম বললাম মোমান্টি, শবন আঙ্কেল, আমি, মা, মেজমা আর দাদু এসেছিল। তখন আমরা যেদিন ওদের বাড়িতে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তারপর আমরা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আই থিঙ্ক 4টা সাড়ে 4টার সময় বেরিয়েছিলাম। 4টা সাড়ে 4টায় বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের একটা জায়গায় ঘুরবো করে একটা প্ল্যান ছিল। তারপরের দিনই আমার আবার ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার ছিল। তো সেই দিন আমরা রাতে ওই বিকেলবেলা সন্ধ্যা করে আমরা এখানে গাজলডোবা আসি। গাজলডোবা এসে প্রচুর সুন্দর এখানে বসলাম, খাওয়া দাওয়া করলাম। তখন খাওয়া দাওয়া করে টোরে তোদের একটা খুব ভালো মেমোরি আছে। তবে মোম আন্টি এবার বাকি মেমোরিটা মানে মনে করতে পারবে। মোম আন্টির সাথে একটা কাণ্ডই হয়েছিল, কিন্তু আমাদের তখন খুব ভালো লেগেছিল, খুব আনন্দ করেছিলি। আর সেটা দাদুর সাথে আমার লাস্ট আউটিং, কারণ এখান থেকে যাওয়ার পরেই 3 মাস বাদেই দাদুর মারা যায়। তো এত ভালো কেটেছিল আমাদের ওই সময়টা। তো ওইটা দাদুর সাথে আমার একটা খুব সুন্দর মেমোরি রয়ে গেছে এই জায়গাতে। তো গাজলডোবাতে আসা এটা আমার 4th টাইম। তো ইনফ্যাক্ট বিয়েরও আমাদের একটা আজীব ঘটনা হয়েছিল, সেটা তোমাদেরকে বিয়ের অন্য দিন একটা বিয়ের গল্প নিয়ে আলোচনা যখন হবে তখন বলবো। তো বিয়ের আগেও আমরা যখন এখানে এসেছিলাম, বিয়ের 2 দিন আগেও আমি গাজলডোবা ঘুরে গেছি। তার আগের 2021-এ আমি আর ভাই এসেছিলাম এখানে, মানে আমি, ভাই আর ইনি এসেছিলাম, আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছিল, তখনও আমরা গাজলডোবা ঘুরে গেছি। আর এটা আমার 4th টাইম এবার, আবার মা সবাইকে নিয়ে। তো বেশ ভালোই কাটলো না? তোমারও তো মেমোরিজগুলো মনে আছে। বাবাকে মিস করছি এখানে মোমান্টি। এই যে এই যে লাল গাছ, এটা লাগিয়ে দেবে বাড়িতে। চলো, হ্যাঁ মেজো মাও ছিল ওখানে। রিমো আর মা ওদিকে পান কিনছে, মা বাবা ওয়েট করছে। আর এবার আমরা গাড়িতে উঠে ব্যাক করে যাব। ভাবলাম তোমাদেরকে একটুখানি ব্যারেজটা কাছ থেকে দেখিয়ে দিই। তো বাঁধের গেটটা এখন বন্ধ আছে বলে এখানে জলের একেবারেই কোনো ফ্লো নেই, অনেকটা পলি জমে গেছে। আর যদি আমি এই পারে আসি, জাস্ট জলের ফ্লোটা তোমাদেরকে একটু দেখাই। আবার কবে এখানে আসবো জানি না। এটা হচ্ছে তিস্তা ব্যারেজের গেট, আর এই যে জল আটকানো, অনেকগুলো গেট আছে এখানে। কাউন্ট নাম্বারটা এখন আর বলতে পারছি না, ব্রিজটা অনেকটাই বড়, বুঝতেই পারছ। আর নদীটাও তো বিশাল। এখানে একটা ব্রিজ আছে, এদিকে একটা ব্রিজ আছে যেটা এটাকে কানেক্ট করছে। আর এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির পথে। দেখো বাজলে এখন 7:15, এইমাত্র ঘরে ঢুকলাম, সবাই এখন ফ্রেশ হতে যাচ্ছে। দারুণ ঘুরেছি, এক কথা বলতে দারুণ ঘুরেছি, সবাই ভীষণ এনজয় করেছে। যদিও জায়গাগুলো কিছুটা ঘোরা কিছুটা হয়তো ঘোরা নয়, কিন্তু সবাই মিলে যেহেতু একসাথে গেছি আনন্দ তো হয়েই যায়। আর সব থেকে ভালো লাগলো মাদের মনপুটা ঘোরা হলো, কারণ মাদের ওটা পেন্ডিং ছিল। তো একদিকে তো খুব হ্যাপি, কিন্তু এখন আমাদের আবার প্ল্যান, যেটা বলছিলাম তোমাদেরকে, যে জামাই আর ওনারে আর স্পেশালি মা সাথে প্রচুর নেমন্তন্ন খাচ্ছে। তো এখন সন্ধ্যাবেলাতে আবার মিঠামোর বাড়িতে নেমন্তন্ন আছে। আমরা ভেবেছিলাম হয়তো 6:30টার মধ্যে ঢুকে যাবো, একটু ফ্রেশ হয় তারপরে যাব, যদি একটু রেস্ট নেওয়া যায়। গাড়িতে তো আমি 1 ঘন্টা বিউটি স্লিপ আমার হয়ে গেছে, বাকিদের হয়নি। তো একটু রেস্ট নিয়ে মোটামুটি 1 ঘন্টা বাদে বেরোবো আবার।
চলো চলো, এত দেরি করো না তোমরা, আমি কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। মা বাবা আসি, তোমরা খাওয়া দাওয়া করে নিও, ভালো মন্দে থেকো। ভালো মন্দে থেকো বললাম। এখন আমরা বেরিয়ে পড়েছি মিঠা মামুর বাড়ির জন্য। ওখানে আজকে আছে ডিনার ইনভিটেশন। আমরা তিনজনই যাচ্ছি, রিনি, আমি আর মা। মা আর বাবা আজকে বাড়িতেই, আর পারছে না মা আর বাবা, শরীরে দিচ্ছে না। আর রিনি তো ফাও, আমি জামাইয়ের আদর খেতে যাচ্ছি আর রিনি তো বাস আমার সাথে সাথে ফাও খেতে যাচ্ছে। সে পাচ্ছ, সে পাচ্ছি, মানে পাচ্ছ না পাচ্ছি, কিন্তু তুমি বাস ফাও। মিঠা মামার বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে মিঠা মামু, এটা হচ্ছে মিঠা মামি। আগের দিনকে দেখা হয়েছে। কোথায় তোমাকে দেখাচ্ছি? তুমি পাশেই বসে আছো। আগের দিনকে ভিডিওতে দেখা গেছে, ভালো করে ইন্ট্রোডাকশন হয়নি, কিন্তু আমরা অনেক লেটে এসেছি। এখন বেজে গেছে 9টা, কিছু করার ছিল না, সারাদিন ঘুরে টুরে। কিন্তু রিভু নেই। হ্যাঁ, রিভু নেই। কালকে দি ভাইয়ের বাড়ি দুপুরে, রাতে একটা হওয়ার ছিল কিন্তু সামহাউ ক্যান্সেল হয়ে গেছে। আজকে ডিনারের মেনুটা খুব সিম্পল আর খুব ভালো লাগছে দেখে, তৃপ্তি লাগছে। তাও ইলিশ মাছটা রয়েছে, যেটা তো খেতে বেশ সময় লাগে। এখানে আছে মনে হয় ডালের বড়া, এটা হচ্ছে মুগ ডাল উইথ পনির মোস্টলি, আর এখানে আছে ইলিশ। ইলিশ তো আমার ফেভারিট, আরেকজনের চিন্তা করছে না। আর ও ইলিশ খেতে পারে না, খেতে পারে বাট কাটার জন্য একটু কষ্ট পায়। মামি খুব ভালো খেলাম আজকে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সেটা রেকর্ড হচ্ছে তোমার। সাথে ছিল পোলাও মাংস, বলতে ভুলে গেছি, এত ভালো লাগছিল খেতে। আর এখন লাস্ট শেষ পাতে দই মিষ্টি, এটা রিমোট স্পেশাল প্লেট, 2টো মিষ্টি এক্সট্রা। এখানে এসে এখন একটা কাণ্ডই হলো, খেয়ে দিয়ে উঠে গল্প করতে করতে কি জোরে বৃষ্টি, আওয়াজটা শুনতেই পাচ্ছ। আর আমরা এখানে এখন বসে বসে ওয়েট করছি, বাজে হলো 11:30। একদম বলবে না, শিলিগুড়ির বদনাম হবে না শিলিগুড়িতে বসে। কি হয়েছে, এখানে আছে ওলা, এখানে আছে র্যাপিডো, কেউ আসছে না। অনেক ড্রাইভারকে ফোন করা হলো, রাত হয়ে গেছে বলে কেউ আসতে চাইছে না। কি করে বাড়ি যাবো জানি না। একটা ড্রাইভার বলছে বৃষ্টি পড়তেছে তো দাদা, এখন তো একটু গিয়ে ঘুমাবো। এই দেখি বিজনেস অ্যাকসেপ্ট করে তারপর বলছে দাদা ঘুমাবো। এই কি বলে না, আরে আমরাও তো আমরা বাড়ি গিয়ে ঘুমাবো। আমাদেরকে পৌঁছে দাও, সবার এক অবস্থা। টোটোওয়ালা বলছে যে বাড়ির দরজার সামনে জল জমেছে, টোটো বার করতে পারবো না, কোনোভাবেই কিছু হচ্ছে না ম্যানেজ। ফাইনালি আসবে, সে আবার যা দেখাচ্ছে, যে চার্জেসগুলো দেখাচ্ছে তার থেকে আরো 50 টাকা বেশি নেবে না, যেটা নিচ্ছে সেটা অনেক বেশি নিচ্ছে। দেখা যায় জল এখানে তো বৃষ্টির সময় ওই নৌকার সার্ভিসও দিতে পারে না, নৌকা সার্ভিস দিলে সুন্দর, আমরা নৌকা নিয়ে নিয়ে যেতে গিয়ে পারি। ভালো তো। এখন তাও বৃষ্টিটা একটু ধরেছে, একটু তো ধরেছে। হ্যাঁ আসছে আসছে মামা। গো, এই যে আমাদের গাড়ি চলে এসছে। আজকে সত্যি ডুবে যাওয়ার মতো অবস্থা। আসছি মামু। মামু আসি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট মামি। হ্যাঁ হ্যাঁ, অনেক ঘুরে টুরে বাড়ি ফিরলাম ফাইনালি। যা অবস্থা, যা হালত হলো আর কি বলবো রাস্তার মধ্যে। আর তোমাদের যদি বলি, এইটুকু আসার জন্য আমরা লিটারালি 300 টাকা পে করেছি। হার্ডলি 3 থেকে 4 কিলোমিটারের ডিস্টেন্স হবে আমাদের বাড়ি থেকে। 3.8 কিলোমিটার একদমই পার কিলোমিটার অলমোস্ট 75 রুপিস করে এসেছি আমরা। প্রচুর দাম নিয়েছে, আর কি করবো, আমি তো লজ্জায় পড়ে যাইলাম। ক্যাব যদি না আসে আমার আর নাক থাকবে না। মানে প্রথম কথা তো ক্যাব পেয়েছি এটা বিশাল বড় ব্যাপার। তাও যেই ক্যাব ড্রাইভার পেয়েছি সে একদম ইনটক্সিকেটেড অবস্থা। রাতের বেলাতে ড্রাইভার, মানে বুঝতেই পারছো কিরকম অবস্থায় গাড়ি থাকতে পারে। পুরো হাতগুলো তার এইভাবে ঝুলছিল। হ্যাঁ ঠিক আছে, হবে। আর গাড়ি দুটো পুরো রাম রাম করতে করতে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার পরে তো এই যে আরেকজন তো অলরেডি শুয়েই পড়েছে। এখন দেখো অনেকটাই টায়ার্ড, আর ডেফিনেটলি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে আর আমাদের ঘোরাফেরাটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ এই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।